আসসালামু আলাইকুম। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ট্রেডিং সেশন শেষে আমরা বাজারে যে চিত্র আমরা সেটা দেখে যেটা বুঝতে পারছি যে বায়ার্স এখনও পুরোপুরি মাঠ ছেড়ে যায়নি, বরং গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনের সামনে দাঁড়িয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ৫,৫০০ সাপোর্ট জোন ধরে রাখার পর বাজার আজ আরেকটি ইতিবাচক সেশন শেষ করেছে আমরা দেখেছি। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ার্স কি ৫,৬৩০ থেকে ৬৮৫ যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা অতিক্রম করার মতো শক্তি অর্জন করছে, নাকি সামনে আরও কিছু কনসলিডেশন রয়েছে। তো আজকের ভিডিওতে ভিউয়ার্স আমরা দেখার চেষ্টা করব ডিএসইএক্স কেন এখনও রিকভারি স্ট্রাকচারের মধ্যে রয়েছে, স্মার্ট মানি কোন সেক্টরের প্রতি তাদের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, মার্কেট ব্রেথ আমাদের কী বার্তা দিচ্ছে এবং আজকের ভলিউম লিডারদের চার্টে কী ধরনের সেটআপ তৈরি হচ্ছে। আর সবশেষে আলোচনা করব গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং আগামী সেশনের জন্য কোন বিষয়গুলো আমাদের নজরে রাখা উচিত সেগুলো আমরা দেখব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। আজকের বাজারে সবচেয়ে ইতিবাচক দিক ছিল ব্রড মার্কেট পার্টিসিপেশন। আমরা দেখেছি ডিএসইএক্স দিন শেষে ৫,৬১৭তে ক্লোজ করেছে, ১২ পয়েন্টের মতো কিন্তু আজকে বেড়েছে। আর আজকে টার্নওভার আমরা যদি তাকাই, এখন পর্যন্ত যে আপডেটেড ডাটা আমি দেখতে পাচ্ছি ৯৪০ কোটি টাকার মতো আজকে টার্নওভার হয়েছে। এবং আমরা যদি ভলিউমের দিকে তাকাই 26.67 কোটি শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত বদল হয়েছে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় লিকুইডিটি ইমপ্রুভমেন্টের একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। মার্কেট ব্রেথও বায়ার্সের পক্ষেই ছিল, আমরা দেখতে পাচ্ছি ১৭৬টি অ্যাডভান্সার্স, ১৪৭টি ডিক্লাইনার্স আর ৬৪টি আনচেঞ্জড অবস্থায় ছিল। অর্থাৎ দিন শেষে কিছু প্রফিট টেকিং দেখা গেলেও ব্রড মার্কেট পার্টিসিপেশন এখনও কিন্তু ইতিবাচক অবস্থানে রয়েছে। এখন আসি সূচকের চার্টে। আমরা কিন্তু দেখেছি আজকে সেশনে সূচক একাধিকবার ৫,৬৩০-এর রেজিস্ট্যান্স জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, যদিও শক্তভাবে ব্রেকআউট দিতে পারেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূচক এখনও ৫,৬০০-র উপরে ধরে রেখেছে এবং রিকভারি স্ট্রাকচার এখনও অক্ষত রয়েছে। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ লেভেলগুলো হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট ৫,৫৮০ থেকে ৫,৬০০, মেজর সাপোর্ট ৫,৫০০ থেকে ৫,৫৫০, স্ট্রং সাপোর্ট ৫,৩০০ থেকে ৫,৩৬০, আর রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা যেটা বলে আসছিলাম ৫,৬৩০ থেকে ৫,৬৮৫টা এখন স্ট্রং একটা রিজেকশন লেভেল। যতক্ষণ পর্যন্ত ডিএসইএক্স ৫,৫০০ থেকে ৫,৫৫০ সাপোর্ট জোন ধরে রেখেছে এবং এর উপরে অবস্থান করছে, ততক্ষণ পর্যন্ত রিকভারি স্ট্রাকচার এটা ভ্যালিড রয়েছে এবং কার্যকর রয়েছে বলে আমরা ধরে নিব। তবে প্রকৃত শক্তির প্রমাণ মিলবে তখনই যখন সূচক ৫,৬৩০ থেকে ৬৮৫-র উপরে স্থায়ী অবস্থান তৈরি করতে পারবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বর্তমান রিকভারি কি আরও শক্তিশালী আপট্রেন্ডে রূপ নিতে পারবে, নাকি রেজিস্ট্যান্স জোনের সামনে গিয়ে মোমেন্টাম আবার দুর্বল হয়ে যাবে। আমার মতে বায়ার্স এখনও বাজারে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি টার্নওভার বেড়েছে, মার্কেট ব্রেথে ইতিবাচক অবস্থান এবং বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ আমরা কিন্তু দেখেছি এই রিকভারিকে সমর্থন করছে। তবে রেজিস্ট্যান্স ব্রেক ছাড়া এখনই পূর্ণাঙ্গ বুলিশ কন্টিনিউশনের ঘোষণা করার সময় কিন্তু আসেনি। আগামী কয়েকটি সেশন বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের হিটম্যাপ দেখলে প্রথমেই চোখে পড়ছে আমাদের যে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং আইটি সেক্টরের সক্রিয় অংশগ্রহণ। ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেক্স ফার্মা অন্যতম বড় অবদান রেখেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা দেখেছি ডমিনেজ, বিডিথাই, ইটিএল, সিমটেক্স এবং ভিএফএস টিডিএল শক্তিশালী অবস্থানে ছিল। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আইপিডিসি ইতিবাচক অবস্থানে থাকলেও ন্যাশনাল ফিড মিলে কিছু প্রফিট টেকিং আমরা দেখতে পেয়েছি। ব্যাংকিং সেক্টরে মিশ্র চিত্র দেখা গেলেও এনসিসি ব্যাংক ও সিটি ব্যাংক তুলনামূলকভাবে ইতিবাচক ছিল। আইটি সেক্টরে বিডিকম এবং আইটিসি বাইং ইন্টারেস্ট ধরে রেখেছে। তো সব মিলিয়ে মার্কেট ম্যাপ বলছে রিকভারি এখনও শুধুমাত্র কয়েকটি লার্জ ক্যাপের উপর নির্ভরশীল না, বরং বিভিন্ন সেক্টরে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা সেক্টর হেলথ চার্টটা দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি দেখেন ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, দেন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর। বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর এখনও কিন্তু সবচেয়ে শক্তিশালী রিলেটিভ স্ট্রেংথ ধরে রেখেছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরেও নেতৃত্বের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ধরে রাখতে দেখতে পাচ্ছি, যদিও কিছু শেয়ারে স্বল্পমেয়াদী প্রফিট টেকিং আমরা দেখতে পেয়েছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু ধারাবাহিকভাবে এটা ধরে রেখেছে তার পজিশন। আর আমরা যদি দেখি অন্যদিকে ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর তুলনামূলকভাবে মিক্সড অবস্থানে রয়েছে। বর্তমানে মার্কেটের স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে স্মার্ট মানি এখনও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর কেন্দ্রিক অবস্থান ধরে রেখেছে। তো ভিউয়ার্স এখন আসি আজকের ভলিউম লিডার্সের দিকে। আমরা যদি একটু তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিডিথাই, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, আইটিসি, এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। আর সেখান থেকে বাছাই করে ভলিউম লিডার বোর্ড থেকে কিছু বাছাই করে যেগুলোর স্ট্রাকচার অ্যাট্রাকটিভ রয়েছে, এবং এখানে কিছু নতুন স্ট্রাকচার আমরা আজকে দেখব। সো দেখার চেষ্টা করি যে ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলোর
স্ট্রাকচার কী রয়েছে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি যে একটি স্ট্রং গ্যানফ্যান লেভেলের উপরে অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে। 2150টা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, আমি আগে শেয়ার করেছিলাম, সেটার উপরে ধরে রেখেছে, 2220-এ ক্লোজ করেছে। এখন কিন্তু 23 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লেভেল। আমরা এভাবে বলতে পারি 2280 থেকে 23 লেভেলটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল লেভেল। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে এটার উপরে, তাহলে 2650 থেকে 2670 লেভেলটা ইম্পর্ট্যান্ট হতে পারে। এখন পর্যন্ত আমরা স্ট্রং একটা অবস্থান দেখতে পাচ্ছি ভলিউম বিচারে, এবং মোমেন্টামটাও ভালো দেখতে পাচ্ছি। এরপরে স্টকটি হচ্ছে বিডি থাই। তো বিডি থাইতে যেটা বলছিলাম যে 2050-এর লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, তো সেটার উপরে আজকে কিন্তু ক্লোজ করেছে 2070-এ আমরা দেখতে পাচ্ছি। ডিমান্ড সাইড কিন্তু আজকে স্ট্রং ছিল, বায়াররা কিন্তু স্ট্রং ছিল শেষ দিকে, এবং 2070-এ ক্লোজ করেছে। ভলিউমে সাপোর্ট রয়েছে, সব কিছু মিলিয়ে যদি বলি বুলিশ অবস্থায় রয়েছে। তো এখন দেখার বিষয় যে 22-এর লেভেলটাকে ভাঙতে পারছে কিনা। 22-এর লেভেল ভেঙে যদি দাঁড়াতে পারে তাহলে 24 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তো এরপরে যে স্টকটি সেটা হচ্ছে আইপিডিসি। অনেকগুলো আলোচনা হয়েছে এর মধ্যে, সিমেট্রিক্যাল কম্প্রেশন থেকে ব্রেকআউট, টার্গেট হিট করেছে, দেন হচ্ছে 30-এর কাছে স্ট্রাগল করছে, আজকে 30-30-এ ক্লোজ করেছে। তো এখন যদি 30-এর উপরে অবস্থান ধরে রাখতে পারে 3220 থেকে 33 লেভেলটা ইম্পর্ট্যান্ট হতে পারে আমরা দেখতে পাচ্ছি। এরপরে স্টকটি সেটা হচ্ছে আইটিসি। উইকলি চার্টে আমরা একটা রাউন্ডিং বটম টাইপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, 4620-এর কাছে ফিয়ার ফেস করছে, যদিও উইকের 8টি দিন বাকি আছে। হায়ার লো স্ট্রাকচার আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি, মোমেন্টাম ভালো রয়েছে। বাধাগুলো কিন্তু অনেকগুলো বাধা আমরা দেখতে পাচ্ছি, 4620, 4750 থেকে 70, 48, 60। সো এইগুলোকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে 55 লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল হতে পারে। এরপরে স্টকটি হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট। সামিট অ্যালায়েন্স পোর্টে আমরা দেখতে পাচ্ছি এখন 50-60 থেকে 52-80 লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল, এখানে এখন অবস্থান করছে। আজকে 51-10-এ অবস্থান ধরে রেখেছে, 50-এর উপরে অবস্থানটা এখনও ধরে রেখেছে। আর আমরা যদি চ্যানেলের মিড পয়েন্টটা যদি দেখি সেক্ষেত্রে 50-20 থেকে আমরা 52-80 লেভেলটাকে ইম্পর্ট্যান্ট একটা লেভেল হিসেবে ধরবো। এটার উপর যদি অবস্থান ধরে রাখতে পারে সেক্ষেত্রে আমাদের 56 লেভেলটা ইম্পর্ট্যান্ট হবে, এবং এটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে সেক্ষেত্রে 60 কাছাকাছি আবার এই লেভেলটা আলোচনায় আসতে পারে। তো এখনকার বিচারে আমরা যদি বলি কিছুটা আমরা কিন্তু এখন উইক দেখতে পাচ্ছি, যদিও 50-এর উপরে অবস্থানটা ধরে রেখেছে। সো এখন দেখার বিষয় এই জোনে কী ধরনের রিয়াকশান দেখায়। যদি এই জোনের নিচে যদি আর না আসে এবং যদি 50-20-এর উপরে অবস্থান ধরে রাখে সেক্ষেত্রে এখান থেকে আবার একটা হয়তো রিভার্স করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এরপরের ট্রেডিং সেশনগুলোতে কী ধরনের রিয়েকশন দেখায়। তো এরপর ব্র্যাক ব্যাংকে আমরা যেটা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে 65-এ ক্লোজ করেছে। এখানে কিন্তু আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি, কারণ EMA 2050-র বিচারে আমরা দেখতে পাচ্ছি এটা নিচে ক্লোজ করেছে, এবং আমরা যদি মোমেন্টামের দিকে তাকাই মোমেন্টাম কিন্তু লস করেছে। যদিও স্ট্রাকচারের দিক থেকে আমরা যদি দেখি এখনও কিছুটা অ্যাট্রাকটিভ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 6450 থেকে 60 লেভেলের উপরে যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো সেখান থেকে আবার যদি ঘুরে যায় সেই ক্ষেত্রে হয়তো আমরা এই লেভেলটাকে আমরা একটু নজরদারিতে রাখবো। আর উপরে যদি এখান থেকে যদি সাপোর্ট নিতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট লেভেল হতে পারে 6840 লেভেলটা আবার একটা ইম্পর্ট্যান্ট লেভেল বা আলোচনায় আসতে পারে। তো এখন দেখার বিষয় যে এখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। তো এরপরে যে স্টকটি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিডিকম। তো বিডিকমে যদি আমরা দেখছি যে RSI মোমেন্টাম ভালো, এবং আমরা EMA 2050-র অনেকটা উপরে অবস্থান করছে। এখানে একটা ক্রিটিক্যাল জোনের কথা বলেছিলাম যেটা হচ্ছে 3160 থেকে 3270, সেটার উপরে অবস্থান করছে। যদিও আমরা দেখতে পাচ্ছি 34-এ ফিয়ার ফেস করেছে, একটা স্ট্রং লেভেল থেকে রিজেকশন পেয়েছে। তো এখন আমরা যদি ভালো করে এই যে লেভেলগুলো দেখি একটা পর একটা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3420 থেকে 35 লেভেলটা আমাদের জন্য এটা একটা ক্রিটিক্যাল লেভেল। সো এই 35-এর উপর যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে সেই ক্ষেত্রে হয়তো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে 3770 থেকে 3840 লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। সো দেখার বিষয় যে এখন এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছে কিনা, 35-এর উপরে অবস্থান নিতে পারছে কিনা। তো এখন পর্যন্ত কিন্তু স্ট্রাকচারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি বুলিশ স্ট্রাকচার, ভলিউম সাপোর্টও কিন্তু রয়েছে। তো আজকের আলোচনার শেষ স্টক হচ্ছে ব্যাক্স ফার্মা, যেটাতে আমরা দেখেছি ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে একটা প্রফিট টেকিং লক্ষ্য করেছে। একটা ইম্পর্ট্যান্ট লেভেল থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখতে পেয়েছি, চেষ্টা করেছিল এই লেভেলটাকে ভেঙে দাঁড়ানোর জন্য। ফিব এক্সটেনশন লেভেল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল, 149 থেকে 50-এর যে লেভেল সেখানে ফিয়ার ফেস করেছে। আজকে ক্লোজ করেছে 141 টাকা 90 পয়সায়। আজকে ওপেনটা হয়েছিল অনেকটা উপরে, আমরা দেখেছি ওপেন করেছে 149-এ, ক্লোজ করেছে 141 টাকা 90 পয়সা, অনেকটা নিচে ক্লোজ করেছে। এবং প্রফিট টেকিং যেটা বলছিলাম এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমি টেকনিক্যাল স্ট্রাকচার হিসাবে যদি বলি এখানে 138 থেকে 140টা এখন একটা ইম্পর্ট্যান্ট লেভেল,
সো সেটার উপরে যদি ধরে রাখতে পারে এবং এই জোনে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা এখন দেখার বিষয়, তাহলে হয়তো আবার তখন আমাদের জন্য 150টা আমাদের জন্য একটা স্ট্রং রিজেকশন লেভেল হিসেবে, পয়েন্ট হিসেবে আমরা এটাকে দেখব। আর যদি এই লেভেলের নিচে চলে আসে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি, যেটা 130 থেকে 32-এর যে লেভেলটা সেটা ইম্পর্টেন্ট হতে পারে। তো যেটা বলছিলাম, ডিভিডেন্ড ডিক্লারেশনের পর আমরা এই ধরনের কিন্তু চেঞ্জগুলো দেখতে পাই। সো এটা কিন্তু ডেইলি চার্ট, গতকালকে যেটা বলেছিলাম এটা উইকলি চার্টে অ্যানালাইসিসটা দেখিয়েছি। তো ডেইলির যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু উইকলি চার্টে হয়তো ওইভাবে পড়বে না। সো এই স্ট্রাকচারটা আমি যেটা বলছিলাম কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্মেশন, সেটাকে আমরা এখনও ট্রেল করে দেখব যে সেটা কতটুকু কী হচ্ছে, আর সেটা উইকলি স্ট্রাকচার। আজকে যেটা কথা বলছি এটা ডেইলি চার্টে বলছি। সব মিলিয়ে আজকের বাজারে বায়ার্সের উপস্থিতি কিন্তু স্পষ্টভাবে চোখে পড়েছে। সূচক এখনও 5500 থেকে 5550-এর উপরে অবস্থান করছে, আর টার্ন ওভার আমরা দেখেছি প্রায় 940 কোটির মতো টার্ন ওভার আজকে আমরা হতে দেখেছি। আর ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর কিন্তু নেতৃত্ব দিচ্ছে বাজারের, আমরা যেটা দেখতে পেয়েছি। ভলিউম লিডারদের বেশিরভাগ চার্টই কিন্তু বুলিশ স্ট্রাকচার এখনও ধরে রেখেছে, অক্ষত রয়েছে আমরা দেখেছি। আর হচ্ছে ব্রড মার্কেট পার্টিসিপেশন এখনও ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে সামনে এখনও কিন্তু চ্যালেঞ্জ হিসেবে 5630 থেকে 685 যে রিজেকশন লেভেল, সেটা আমাদের সামনে একটা বড় বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। তো আজকের সেশনে সূচক কিন্তু এই জোনের কাছাকাছি গিয়েছিল, কিন্তু এখনও শক্তভাবে কিন্তু ব্রেক করতে পারেনি। তাই আগামী সেশনে আমার প্রধান নজর থাকবে 5500 থেকে 5550-এর সাপোর্ট জোন, 5630 থেকে 5685 রেজিস্ট্যান্স জোন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর লিডারশিপ, ইন্স্যুরেন্স সেক্টর রিলেটিভ স্ট্রেংথ, ইঞ্জিনিয়ারিং সেক্টর মানি ফ্লো, ভলিউম লিডারদের মোমেন্টাম বজায় থাকে কিনা। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বায়ার্স কি শেষ পর্যন্ত 5630 থেকে 685-এর এই রেজিস্ট্যান্স জোন ব্রেক করতে পারবে, নাকি এই জোনের কাছাকাছি গিয়ে মোমেন্টাম আবার দুর্বল হয়ে যাবে, আবার কনসলিডেশন শুরু হবে? এই উত্তরই সম্ভবত আগামী কয়েকটি সেশনে বাজারের পরবর্তী দিক নির্ধারণ করবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের এতটুকুই ছিল।